আসসালামু আলাইকুম দর্শক, আমি বিথি আক্তার মৌ। শুরুতেই জানাবো আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। তো এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে গভীর চক্রান্ত ফাঁস। নির্বাচন আটকাতে আওয়ামী লীগের 5 গোপন পরিকল্পনা। হাদির খুনিকে বাঁচাতে ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। তদন্তে জড়িয়ে গেল বিএনপির নেতা মির্জা আব্বাসের নাম। এবং সর্বশেষ জানিয়ে দিব, উসমান হাদি হত্যায় ঢাকায় বিএনপি নেতা মির্জা আব্বাস আটক। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ওসমান হাদি হত্যার ঘটনায় মূল ঘাতক ফয়সাল নয়, এবার সন্দেহের তালিকায় ভেসে আসছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম। হাদি হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন সব রাঘব বোয়ান এবং হাই প্রোফাইল ব্যক্তিদের নাম উঠে আসছে যা শুনলে আপনারা কল্পনাও করতে পারবেন না। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডের মোড় ঘোরাতে স্বয়ং প্রশাসন থেকেই রটানো হয়েছে এমন সব গুজব যার আসলে কোনো অস্তিত্ব নেই। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভারতের মেঘালয় থেকে নাকি হাদির খুনিদের গ্রেপ্তার করা হয়েছে, অথচ ভারতের মেঘালয়ের পুলিশ এই দাবি সরাসরি অস্বীকার করেছে। তাহলে প্রশ্ন জাগে, প্রশাসন কেন এই মিথ্যে নাটক সাজালো? তবে কি খুনিরা দেশে আছে নাকি কাউকে বাঁচানোর চেষ্টা চলছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ওসমান হাদি হত্যার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া সব অজানা অধ্যায়গুলো, যা দেখলে বিবেকবান যে কেউ আটকে উঠবে। ভিডিও শুরু করার আগে যারা যারা মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে হাদি হত্যার সঠিক বিচার হওয়া উচিত, খুনিদের দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। ঘটনার শুরু যেদিন ওসমান হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। পুরো দেশ যখন শোকস্তব্ধ, ঠিক সেই দিনে সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেন। তিনি বলেন হাদির খুনিরা নাকি হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গেছেন। কিন্তু সাধারণ মানুষ, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। সবার মনে তখন একটাই প্রশ্ন, এই অল্প সময়ের মধ্যে একজন সাধারণ মানুষের পক্ষে কিভাবে সম্ভব ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া? ঢাকা থেকে ময়মনসিংহ সীমান্ত এবং সেখান থেকে সীমান্ত পার হওয়া এটা তো কোনো ছেলে খেলা নয়। হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া কোনোভাবেই বাস্তবসম্মত বিষয় নয়। ফলে জুলকারনাইন সায়েরের এই দাবিকে অনেকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে। সাধারণ জনগণ বুঝতে পেরেছেন এখানে হয়তো একটি বড় লুকোচুরি আছে, যা মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। এরপর আমরা দেখলাম পুলিশি তৎপরতা। পুলিশ একের পর এক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে শুরু করে। কিন্তু মূল আসামি, অর্থাৎ যে গুলি চালিয়েছিল, সেই কয়সাল করিম মাসুদ তখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে না পেয়ে পুলিশ তার বাবা, মা, স্ত্রী এবং শালক সহ পরিবারের সকল সদস্যদের গ্রেপ্তার করতে থাকে। প্রশাসনের এই অতি তৎপরতা দেখে মনে হচ্ছিল তারা মূল আসামিকে ধরার জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু হঠাৎ করেই জনমনে গুঞ্জন উঠল শুটার ফয়সাল আসলে ভারতে পালিয়ে যায়নি, সে বাংলাদেশেই আত্মগোপন করে আছে। আর তাকে নিরাপদে রাখার জন্যই হয়তো ভারতে পালানোর এই নাটকটি সাজানো হয়েছে। ঘটনার মোড় নেয় তখন যখন আরেকটা বিষয় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। শোনা যায় শুটার ফয়সাল এই হত্যাকাণ্ডের জন্য 127 কোটি টাকা পেয়েছে। টাকার অঙ্কটা শুনলে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য হবে। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল অঙ্কের টাকা কে দিল কিংবা কেন দিল? তখনই অভিযোগের তীর সরাসরি গিয়ে পড়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের পেছনে। এর পিছনে একটি শক্তিশালী কারণ রয়েছে। আপনারা জানেন মির্জা আব্বাস এবং নিহত ওসমান হাদি একই নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মনে এই কথাই ঘুরপাক খাচ্ছিল, ওসমান হাদি যদি বেঁচে থাকেন বা তাকে যদি সরিয়ে দেওয়া হয়, তবে এই আসনের সবচেয়ে বড় লাভ হবে কার? উত্তরটা খুবই সহজ, মির্জা আব্বাসের। তদন্তের গভীরে গিয়ে যে তথ্য বেরিয়ে এলো তা ছিল আরও ভয়ঙ্কর। জানা গেল এই 127 কোটি টাকার সম্পূর্ণ লেনদেন নাকি হয়েছে মির্জা আব্বাসের মালিকাধীন ঢাকা ব্যাংকের মাধ্যমে। এই তথ্য সামনে আসার পর জনমনের সন্দেহ বিশ্বাসের রূপ নিয়েছে। সবাই ভাবতে শুরু করল, তাহলে কি এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা, পরিকল্পনাকারী হিসেবে মির্জা আব্বাস আছেন? নিজের পথের কাটা সরাতে কি এত বড় অঙ্কের টাকার খেলা হলো? পরিস্থিতি যখন টানটান উত্তেজনার, ঠিক তখনই দেশের রাজনীতিতে ঘটে গেল আরেকটি বড় ঘটনা। হাদি হত্যার বিচার এবং তদন্ত যখন তুঙ্গে, ঠিক সেই সময় বিএনপি নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে এলেন। তার দেশে ফেরার পর সাধারণ মানুষ আশা করেছিলেন এবার হয়তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু অদ্ভুত কারণে হাদি হত্যার সমস্ত তদন্ত যেন থমকে গেল। তদন্তের গতি ঘুরে গেল। অন্যদিকে সবচেয়ে অবাক করা বিষয় হল দেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলির ভূমিকা।
যেই সংবাদ মাধ্যমগুলো আগে হাদি হত্যা নিয়ে সরব ছিল তারা হঠাৎ করেই চুপ, যেন কোনো অজানা কারণে হাদি হত্যার খবর বা তদন্তের অগ্রগতি নিয়ে আর কোনো তুলকালাম দেখা গেল না। কোনো জোরালো প্রতিবেদন নেই, কোনো আলোচনা নেই, যেন উপর মহলের কোনো অদৃশ্য ইশারায় সবাই চুপ হয়ে গিয়েছেন। তখন দেশে সাধারণ মানুষ এবং সচেতন নাগরিকরা ভাবতে শুরু করলেন, তাহলে কি হাদি হত্যার সঠিক বিচার পাওয়া যাবে না, নাকি রাজনৈতিক সমঝোতার আড়ালে রক্তের দাগ মুছে ফেলা হবে? অনেকের মনে ধারণা জন্মালো এই হত্যাকাণ্ডের সাথে পরোক্ষভাবে প্রশাসনও যুক্ত। প্রশাসন যদি যুক্ত না থাকে তবে তারা কেন সঠিক পদক্ষেপ নিতে পারছে না? কেন তদন্তের গতি কমিয়ে দেওয়া হলো? এই গড়িমসি দেখে মানুষের মনে ক্ষোভ বাড়তে শুরু করলো। দেশে যখন বিচারহীনতার সংস্কৃতি চলছে, তখন বিদেশের মাটিতে থাকা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা আর চুপ করে থাকলেন না। প্রবাসীরা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, যদি হাদি হত্যার সুষ্ঠু বিচার না হয় তবে তারা দেশে টাকা পাঠানো বন্ধ করে দেবে। তাদের কঠোর ঘোষণার পরপরই প্রশাসন একটু নড়ে চড়ে বসল। বোঝা গেল, সাধারণ মানুষের ক্ষোভের চেয়ে অর্থনীতির উপর আঘাত আসায় তারা বিচলিত হয়ে পড়েছে। আর এই চাপ সামালেতেই হয়তো শুরু হয় আরেকটি নতুন নাটক। প্রবাসীদের টাকা পাঠানো বন্ধ ঘোষণার ঠিক পরেই প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ করেই একটি সুসংবাদ দেওয়া হয়। জানানো হলো, ভারতের আসাম রাজ্যে নাকি ওসমান হাদি হত্যার সাথে জড়িত পালিয়ে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনমানুষের মনে। কিন্তু নাটকের তখনও অনেক কিছুই বাকি ছিল। রাতের দিকে আবারও জানানো হলো, শুধু দুজন নয়, আরও ৩ জন সহ ভারতে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে এই খবরটি ফলাও করে প্রকাশ করল। বরাবর সংবাদের শিরোনামে লেখা হলো, হাদির খুনিরা ভারতে গ্রেপ্তার। প্রশাসন হয়তো ভাবছিলেন এই খবরেই মানুষ শান্ত হবে, প্রবাসীরা তাদের কঠোর কর্মসূচি থেকে সরে আসবে। কিন্তু হঠাৎ করেই আশ্চর্যজনকভাবে ভারতের মেঘালয় পুলিশ এবং মেঘালয় প্রশাসন থেকে জানানো হলো, এমন কোনো ঘটনাই ঘটেনি। মেঘালয়ের পুলিশ পরিষ্কার ভাষায় জানিয়ে দিল, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের কোনো ঘটনা তাদের রাজ্যে ঘটেনি। ভারতের স্থানীয় গণমাধ্যমগুলোতেও মেঘালয় পুলিশের এই অস্বীকারের খবরটি প্রকাশিত হয়েছে। ভারতের গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদটি দেখার পর পুরো বাংলাদেশ জুড়ে এখন তীব্র আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। প্রশাসন আসলে এখানে কি বোঝাতে চাইছে? ভারতে গ্রেপ্তার হয়েছে বলে মিথ্যা সংবাদ প্রচার করে তারা কি বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে চাচ্ছে? বিষয়টি এখন আর শুধু একটি হত্যাকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সাথে জড়িয়ে আছে মিথ্যাচার, রাজনৈতিক চক্রান্ত এবং প্রশাসনিক ব্যর্থতার একটি কালো অধ্যায়। আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারে বিএনপি, আর এই চাপে কি প্রশাসন কোনো কিছু আড়াল করছে? কেন মির্জা আব্বাসকে এখনও পর্যন্ত কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করা হলো না? যেহেতু মির্জা আব্বাসের ব্যাংক অ্যাকাউন্টে খুনির ১২৭ কোটি টাকা এবং ওসমান হাদি মৃত্যুতে সবচেয়ে লাভবান হয়েছেন মির্জা আব্বাস, তাহলে কি হাদি হত্যার বিচারও সাগর রুনি অথবা তনু হত্যার মতোই একদিন হারিয়ে যাবে? মাত্র ৩ সেকেন্ডের কিলিং মিশন, কিন্তু এর চিত্রনাট্য লেখা হচ্ছিল দীর্ঘ ৬ মাস ধরে। তাও আবার বাংলাদেশের মাটিতে নয়, বরং সুদূর সিঙ্গাপুরের বিলাসবহুল হোটেলে বসে। চোখের পলকে ঘটে যাওয়া হাদিরে হত্যাকাণ্ড কি কেবলই রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর পেছনে ঘাপটি মেরে আছে ক্ষমতার পালাবদলের এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? প্রশাসনের কাছে এই মামলাটি এখন রীতিমতো গলার কাঁটা হয়ে বিঁধে আছে। তদন্তের গভীরে নামতেই বেরিয়ে আসছে একের পর এক হাড় হিম করা তথ্য, যা শুনে সাধারণ মানুষের পিলে চমকে যেতে বাধ্য। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটি পাড়া মহল্লার কোনো সাধারণ গোন্দল, কিন্তু আসলে এটি ছিল ৭ সমুদ্র পাড়ে বসে কলকাঠি নাড়ার এক বিশাল দাবার চাল। এই পুরো অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল ১০০০ মাইল দূরে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার সীমান্তে বসে। মাস্টারমাইন্ডরা জানত, দেশের মাটিতে বসে এমন হাই প্রোফাইল হত্যার ছক কষলে তা মুহূর্তে ফাঁস হয়ে যেতে পারে। তাই তারা বেছে নিয়েছিল বিদেশের নিরাপদ আস্তানা। এই কিলিং মিশনের প্রধান চরিত্র শুটার ফয়সাল করিম মাসুদ। সমাজের মানুষের কাছে সে নিজেকে পরিচয় দিত একজন আইটি উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হিসেবে, অথচ এই ভদ্রলোকই মুখোশের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর পেশাদার খুনি। গত ২১ জুলাই ২০২৫ তারিখে ঢাকা বিমানবন্দর থেকে ফয়সাল যখন সিঙ্গাপুরের বিমানে ওঠে, তখন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে সে আসলে মৃত্যুর পরোয়ানা আনতে যাচ্ছে। ৫ দিনের সেই গোপন সফরে সে কোনো দর্শনীয় স্থান ভ্রমণ করেনি, বরং সে গিয়েছিল তার বসদের সাথে চূড়ান্ত ডিল পাকা করতে। সিঙ্গাপুরের অভিজাত হোটেল থেকে সড়ক পথে সে সোজা চলে যায় মালয়েশিয়া সীমান্তের এক গোপন ডেরায়। সেখানে আগে থেকেই ঘাঁটি গেড়েছিল ৫ আগস্টের পর দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী রাঘব বোয়াল। তাদের নির্দেশেই তৈরি হয় হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এই মাস্টার প্ল্যান। সেই অন্ধকার মিটিংয়ে ফয়সালের হাতে তুলে দেওয়া হয় হাদির ছবি আর বুঝিয়ে দেওয়া হয় পালানোর নিখুঁত রুটম্যাপ। প্রবাসী সেই নেতাদের কাছে হাদি ছিল এক বড় আতঙ্কের নাম, তাই তাকে সরাতে তারা টাকার বস্তা নিয়ে নেমেছিল।
গোয়েন্দা সংস্থার তথ্য বলছে ফয়সালের সেই বিদেশ সফরই ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের ভিত্তিপ্রস্তর। রিমোট কন্ট্রোলে যেভাবে খেলনা চালানো হয় ঠিক সেভাবেই বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল ঢাকার রাজপথের এই খুনের দৃশ্যপট। সিঙ্গাপুর মিশন শেষ করে দেশে ফিরেই ফয়সাল তার স্ত্রী শাহেদা পারভনকে এমন কিছু কথা বলেছিল যা শুনলে যে কোনো সুস্থ মানুষের গা শিউরে উঠবে। সে তার স্ত্রীকে সরাসরি জানিয়েছিল যে খুব শিগগিরই এমন এক পরিস্থিতি তৈরি হবে যখন দেশে থাকা তার জন্য অসম্ভব হয়ে পড়বে। নিজের বিপদের কথা আঁচ করতে পেরে সে তার স্ত্রীর জন্য রেখে গিয়েছিল এক বিশাল অঙ্কের টাকা। ফয়সাল তার স্ত্রীকে একটি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ দেয় যেখানে জমা ছিল প্রায় ৩০ লাখ টাকা। সে পরিষ্কার ভাষায় বলে গিয়েছিল যে তার কিছু হয়ে গেলে এই টাকা দিয়েই যেন সংসার চলে। তদন্তকারীদের মতে এই ৩০ লাখ টাকা ছিল হাদিকে তার সুপারি মানি বা অগ্রিম পারিশ্রমিক। পুরো কাজের জন্য আসলে কত কোটি টাকার ডিল হয়েছিল তা এখনও রহস্যের চাদরে ঢাকা। টাকার লোভে ফয়সালের স্ত্রী তখন চুপ থাকলেও এখন সেই টাকাই হয়ে দাঁড়িয়েছে এই মামলার অন্যতম বড় প্রমাণ। খুনি জানত সে আগুনের গোলা নিয়ে খেলছে, তাই পরিবারকে সুরক্ষিত রাখতে সে এই অবৈধ টাকার ব্যবস্থা করে গিয়েছিল। হত্যার ঠিক আগের রাতে অর্থাৎ ১২ ডিসেম্বর সাভারের এক নির্জন রিসর্টে বসেছিল এই নাটকের শেষ মোহরা। সেখানে ফয়সালের সঙ্গী ছিল তার প্রেমিকা মারিয়া আর সহযোগী বাইকার আলমগীর। রিসর্টের বদ্ধ ঘরে বসেই তারা ঝালিয়ে নিচ্ছিল পরদিনের অপারেশন প্ল্যান। এক পর্যায়ে ফয়সাল তার প্রেমিকাকে অত্যন্ত দম্ভের সাথে বলেছিল যে কাল সকালে এমন কিছু ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে। প্রেমিকার জবানবন্দিতে উঠে এসেছে ফয়সালের সেই রাতের হিংস্র রূপ, যে তখন ছিল এক জলজন্ত শয়তান যে ঠান্ডা মাথায় মানুষ মারার প্রস্তুতি নিচ্ছিল। তার সেই হাড় হিম করা ভবিষ্যৎবাণী যে কতটা সত্য ছিল তা পরদিন শাহবাগের রক্তমাখা রাজপথ প্রমাণ করেছে। কোনো আবেগ বা অনুশোচনা নয়, বরং নিখুঁত নিশানায় হাদিকে শেষ করে দেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।